নমস্কার বন্ধুরা, আমি দীপক সোনকার, জ্ঞান ট্রিক এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমার দ্বিতীয় ভিডিও পার্ট 2 আছে। প্রথম পার্ট 1-এ আমরা সালতানাত কালের বিষয়ে ব্যাপক আলোচনা করেছি, ঠিক আছে। আর আমরা মাল্টিপল এমসিকিউ কোশ্চেনকে সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। এই যতগুলো কোশ্চেনগুলো আছে, এই ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, গ্রুপ ডি, তারপরে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ এক্সাম আছে, সবই এক্সাম থেকে এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমার চেষ্টা থাকবে কি যা কোশ্চেনগুলো আছে, ঠিক আছে, তো তার যতগুলো এক্সপ্লানেশন হতে পারে ওর আশেপাশে যত কোশ্চেন হতে পারে এক্সাম পয়েন্ট অফ ভিউ দিকে আমরা সব এখানে ডিসকাস করব। আমি একটা প্রশ্ন নিচ্ছি, আর প্রশ্ন নিয়ে ওকে যতটা ওর কোশ্চেনটা হতে পারে, যত কোশ্চেন ওর মধ্যে আমি বার করছি, ঠিক আছে। আপনার দিকে এই আপনার জন্য আপনার সাইডে আমার এইটাই রিকোয়েস্ট আছে কি আপনি যেগুলি আমি এইখানে নোট ডাউন করছি, আপনি কপিতে ওকে নোট ডাউন করুন, একটা ভালো নোট তৈরি করুন। এই নোট আপনাকে পরীক্ষার সময় খুবই বেনিফিশিয়াল থাকবে, ঠিক। আর প্রথমে আমি একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিচ্ছি কি কেন আমি নোট তৈরি করতে বলছি, ঠিক আছে। আপনি বাজারে অনেকগুলো নোটস পাওয়া যায়, আপনি কিনে নেবেন নোটসগুলো, কিন্তু ওই নোটসগুলো আপনাকে অত সাহায্য করবে না যত সাহায্য আপনার নিজের নোটসগুলো করবে। কেন আমি এই জিনিসটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমাদের মাইন্ড, যে আমাদের হিউম্যান মাইন্ড আছে, আমাদের হিউম্যান মাইন্ড সাউন্ডকে ক্যাচ করে না, ঠিক আছে। আমাদের যে হিউম্যান মাইন্ড আছে ও সাউন্ড বুঝে না, ও শুধু ইমেজ বুঝে। আর যদি আমি বলছি কাউ, যেরকম আমি বললাম কাউ, তাহলে কাউ কিছু নেই, এটা সাউন্ড আছে, ঠিক। এই সাউন্ডের মধ্যে আমার এই সাবকনসিয়াস মাইন্ডে একটা ইমেজ আছে কি হ্যাঁ কাউ বললে গরু। তো যখনই আমি কাউ বলছি আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে রিয়াক্ট করছে কি কাউ মানে একটা ইমেজ আছে, ইমেজ ক্রিয়েট করে দিচ্ছে, ঠিক আছে। তাই ইমেজটাকে আমি দেখে বলছি কি হ্যাঁ গরু আছে। সেই ধরনে যদি আমি কাউকে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে বলি, কিছু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যদি আপনাকে বলা হয় তাহলে আপনি বুঝতে পারবেন না। গরু বললেই আপনার মাথাতে ফট করে এসে যাবে কি হ্যাঁ গরু মানে ওই একটা ইমেজ আছে। তো সেই জন্য বলছি কি আপনি যদি এই শুনছেন তা একটা সাউন্ড আছে, হলো কি আপনি 100% আমি লেকচারটা দিচ্ছি, ঠিক আছে, ক্লাস আছে, আপনার মধ্যে আপনার মাথাতে মোটামুটি 20%, 30% বা 40% চলে গেল, ঠিক আছে, আপনার মাথাতে। তারপরে কি হবে কি যখন আপনি লেকচারটাকে শুনছেন, ঠিক, তার সঙ্গে সঙ্গে আপনি যদি ওকে রাইট ডাউন করেন, একটা পেজে একটা পাতা নিয়ে ওকে ভালো করে লিখছে, আর আর যখনই আপনি নোটস বানাবেন মাথায় রাখবেন কি আমাকে শর্ট নোটস তৈরি করতে হবে, কিন্তু কেন কি জিএস একটা বিশাল সাবজেক্ট, ঠিক আছে। জিএস কে আপনি মানে কি বলবো, জিএস একটা অত বড় সাবজেক্ট কি মানে ওর লাস্ট অন্ত নেই, ঠিক আছে। তো সেই জন্য আপনাকে বলছি কি যদি আপনি জিএস কে কনকার্টাইজ করার চেষ্টা করছেন এক পাতাতে, ওকে হালকা হালকা ভাবে শর্ট নোটস গুলো যেরকম আমি এখানে লিখবো আপনি ওকে লিখবেন, আর ওর সাইডে সাইডে ব্র্যাকেটে ওকে বাংলাতে লিখে দিবেন। যেরকম মানে ওই জিনিসটা আপনার মোটামুটি যদি একটা বই আছে, যেরকম আমি আমি আপনাকে দেখাচ্ছি, এই বই আছে, ঠিক আছে। তো এই বইয়ের মোটামুটি এত বড় বই, ঠিক। তাহলে এই জিনিসটার ক্রাচটা আমি মোটামুটি 10 পেজ 12 পাতাতে আমি বার করে নিলাম। যখনই আমাকে মানে নিট থাকবে, তাহলে আমি কি করব, এই গোটাটা বইটা একবারে ফট করে পড়ে নিলাম। পড়ার পরে কি করব, আমি ওই নোটটাকে বার করব, নোটটাকে বার করে আমি একবার ওকে পড়ে নিব, বাস আপনার কাজ শেষ। আর যে আমি ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা আপনি অন্য জায়গা বাসে যাচ্ছেন বা কিছু অন্য কাজ করছেন, কানে ইয়ারফোন দিয়ে আপনি একবার হিয়ারিং করলে ভালো করে শুনে নিলেন। কাজ করার সময় আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, ইয়া কোচিং মানে ক্লাসে যাওয়ার সময় আপনার 30 মিনিট 40 মিনিট টাইম আছে, আপনি ফট করে ভিডিওটা অন করলেন, ভিডিওটা দেখে নিলেন,
ঘরে গিয়ে আপনি কি করবেন, আপনার একটা পাতাতে লেখা আছে কি কি ইম্পর্টেন্ট আপনার নোটস তৈরি এই ভিডিও সম্বন্ধে রিগার্ডিং আপনি লিখে নেবেন, পার্ট 1 এর ভিডিও, পার্ট 2 এর ভিডিও, পার্ট 2 নোটস। তো ওই নোটসটাকে গিয়ে আপনি ফট করে একবার রিভিশন করে নেন, তাহলে জিনিসটা আপনার মাথাতেই থাকবে। আর কোনো দিন আপনি জিএসটা মানে আপনি রং করবেন না, আপনার ফিঙ্গার টিপসে জিএসটা থাকবে। তো এই স্ট্র্যাটেজি আপনাকে আমি বলছি, আপনি একবার ট্রাই করুন। এক সপ্তাহ ট্রাই করলেই আপনি বুঝবেন কি এইটা আমি কতটা গুরুত্বপূর্ণ। আর এক্সাম টাইমে এইটা খুবই গুরুত্বপূর্ণ থাকবে। মানে অন্য ছেলে যদি এক মাস যদি টাইম এক্সপেন্ড করে এইটা বুকটাকে কমপ্লিট করে, তাহলে আপনি 2 দিন 3 দিন মধ্যেই এই বইটা ক্রাক্সটা পড়ে ফেলবেন। ঠিক, তাহলে আমি ভিডিওটাকে স্টার্ট করছি। প্রশ্নটা আছে কি জবত কর ব্যবস্থা চালু করেন কে? জবত কর, কর মানে ট্যাক্স, ঠিক আছে? তো আমি প্রথমে আপনাকে একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে দিই, ঠিক আছে, কোশ্চেন স্টার্ট করার আগেই। আমরা আলোচনা করছিলাম দিল্লি সালতানাত নিয়ে। আমি আগে ভিডিওতে বলেছি সালতানাত মানে সুলতানের ক্ষেত্র, মানে সুলতানের টেরিটরি, সুলতানের এরিয়াকে আমি সালতানাত বলছি, ঠিক আছে? সব থেকে প্রথমে মোহাম্মদ বিন কাসিম এসছে 712-তে। আমি কালকে ভিডিওটা একবার রিপিট করে দিচ্ছি, 712-তে মোহাম্মদ বিন কাসিম এসছে। এইভাবে আপনি লিখবেন, আর এই ব্র্যাকেটে আপনি বাংলাতে লিখে নেবেন মোহাম্মদ বিন কাসিম, ঠিক? তারপরে এসছে মোহাম্মদ গজনবী, ঠিক? তারপরে মোহাম্মদ ঘুরি, তারপরে কুতুবুদ্দিন। তার এই 1206 সালে মারা যান, এনার মৃত্যু হয়েছে। তারপরে 1206 সালে কুতুবুদ্দিন এবং দিল্লি সালতানাতের প্রথম সুলতান ছিলেন না, সিপা সালার মালিক, প্রথম দিল্লির সুলতান হবে ইলতুতমিশ, ঠিক? তো আপনি এই ডায়াগ্রামটাকে একবার লিখে দিবেন, এটা সিনক্রোনাইজ। যদি আপনাকে এইটা দিবে, এই 1 নম্বর, এই 2 নম্বর, এই 3 নম্বর, এই 4 নম্বর, যদি আপনাকে সিকোয়েন্স জিজ্ঞেস করে তাহলে আপনি বলতে পারবেন, ঠিক আছে? এখন আমরা আগে ডিসকাস করছি কি এই 4টা জিনিস হলো। তারপরে আপনার দিল্লি সালতানাত এসছে, ঠিক আছে, 1206 সালে দিল্লি সালতানাত, ঠিক? 1206 সালে দিল্লি সালতানাত, 1206 সালে আপনার দিল্লি সালতানাত, ঠিক আছে? এভাবে লিখলেন, আমি যাব ফট করে। আচ্ছা, দিল্লি সালতানাতে প্রথম বংশটি কোন? গুলাম বংশ, ঠিক আছে? দ্বিতীয় বংশটি কোন? খিলজি। তারপরে তৃতীয় বংশটি কোন? তুগলক। তারপরে 4 নম্বর ঠিক আছে? আপনি লিখবেন কি প্রথমটা গুলাম, দ্বিতীয়টা খিলজি, তৃতীয়টা তুগলক, 4 নম্বর সৈয়দ, 5 নম্বর লোদি, ঠিক? अब এই ডায়াগ্রাম থেকে কোশ্চেন আমি বার করছি। প্রথম কোশ্চেনটা জিজ্ঞেস করবে আপনাদের এক্সামে কি দিল্লি সালতানাত কবে এস্টাবলিশ হয়েছে? 1206 সালে। আচ্ছা, কে করেছে? কুতুবউদ্দিন ऐबक, ঠিক আছে? আচ্ছা, প্রথম বংশটা কি? তাহলে গুলাম বংশ। আচ্ছা, শেষ বংশটা কে ছিল? লোদি বংশ। এটা লোদি আছে এল, এটা লোদি, ঠিক? अब नेक्स्ट আমি আচ্ছা, এর প্রথম শাসকটা কে? কুতুবউদ্দিন ऐबक। আচ্ছা, শেষ শাসকটা কে? শামসুদ্দিন কিউমার। আমি আবার রিপিট করে দিচ্ছি, আপনি এইভাবে জিনিসটাকে লিখবেন, ব্র্যাকেটে বাংলাতে লিখে নেবেন। 1206 সালে দিল্লি সালতানাত,
প্রথম শাসক ফার্স্ট কুতুবুদ্দিন ऐबक 1206 সালে দিল্লি সালতানাত স্থাপিত হয়েছে। প্রথম শাসক কে আছে? কুতুবুদ্দিন ऐबक ফার্স্ট শাসক। ঠিক আছে, ইনি সুলতান উপাধি গ্রহণ করেননি। কি করেন? টিপা সালাহ আর মালিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা, দিল্লি সালতানাতে মোটামুটি কটা বংশ? 5টি বংশ। প্রথম হলো আপনার গুলাম, দ্বিতীয়টা হলো আপনার খিলজি, তৃতীয়টা হলো তুগলক, 4 নম্বর আপনার সৈয়দ, 5 নম্বর আপনার লোদি। ঠিক। আচ্ছা, গুলাম বংশে 1 নম্বর শাসক কে ছিল? প্রথম শাসক কুতুবুদ্দিন ऐबक। আচ্ছা, শেষ শাসক কে ছিলেন? শামসুদ্দিন কিউমার্স। নামটা আবার আমি রিপিট করছি, শামসুদ্দিন কিউমার্স। ঠিক, এই শেষ। আবার আমরা, আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করে কি গুলাম বংশের প্রথম শাসক কুতুবুদ্দিন ऐबक, দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবুদ্দিন ऐबक, শেষ শাসক ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। দিল্লি সালতানাতের প্রথম শাসক কুতুবুদ্দিন ऐबक, শেষ শাসক ইব্রাহিম লোদি। ঠিক আছে। আচ্ছা, এই ইব্রাহিম লোদির সময় পানিপত ওয়ার হয়েছে। আচ্ছা, দুটা পক্ষ ছিলেন। ঠিক আছে, তাহলে পানিপক্ষে দুটা পক্ষ আছে পানিপত যুদ্ধে। ঠিক আছে, 1 নম্বর বাবর, ঠিক, 2 নম্বর ইব্রাহিম লোদি। আবার আমি রিপিট করছি, পানিপত ওয়ারে দুটা পক্ষ, একটা বাবর, একটা ইব্রাহিম লোদি। বাবর মুঘল বংশর আছে, আর ইনি দিল্লি সালতানাতের শেষ শাসক। এই ওয়ার হবে। আর পানিপত কত সালে হয়েছে আমি লিখে দিচ্ছি, আপনি এই ডায়াগ্রামটাকেই নোট করে নেবেন। ঠিক আছে, আবার আমি রিপিট করে দিচ্ছি, পানিপত ওয়ার কবে হয়েছে? 1526 সালে, 1526। ঠিক আছে, তারপরে দুটা পক্ষ ছিল, একটা বাবর, দ্বিতীয়টা আছে ইব্রাহিম লোদি। আচ্ছা, জয় কে করেন? বাবর। ঠিক, বাবর কোন বংশের শাসক আছেন? তাহলে মুঘল বংশের। ঠিক আছে। আচ্ছা, দিল্লি সালতানাতের শেষ শাসক কে আছে? ইব্রাহিম লোদি। দিল্লি সালতানাতের যা শেষ শাসক আছেন ইব্রাহিম লোদি, তিনি যুদ্ধে, এই পানিপতের যুদ্ধে মারা যান। ঠিক আছে। আর যদি আপনাকে জিজ্ঞেস করবে কি সালতানাত কালের কোনটি একটা শাসক আছে, কোনটি একটা শাসক যে যুদ্ধতে মারা গিয়েছেন, তাহলে আপনার আনসারটা হবে ইব্রাহিম লোদি। ঠিক আছে। চলো আমরা নেক্সট টপিকে চলি। এটা জিনিস আপনাকে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আপনি একে ভালো করে একটা পাতাতে লিখে নেবেন। ঠিক আছে, চলো এবার আমি প্রশ্নটা দিচ্ছি। কি প্রশ্ন আছে? জবত কর ব্যবস্থা চালু করেন কে? ঠিক আছে, 1 নম্বর আছে আলাউদ্দিন খিলজি, 1 নম্বর আপনার আলাউদ্দিন খিলজি, 2 নম্বর বলবন, 3 নম্বর ইলতুৎমিশ, 4 নম্বর বাবর। ঠিক, এটা আলাউদ্দিন খিলজি আনসার আছে। ঠিক আছে, আপনি জেনে নেবেন আলাউদ্দিন খিলজি কেন জবত কর চালু করছেন, কেন করছেন। দেখুন, আলাউদ্দিন খিলজির সম্বন্ধে আমি কিছুটা জিনিস আমি আস্তে আস্তে পড়াচ্ছি। আমি প্রথমে একদম আস্তে আস্তে ক্লাসটা আমি করাবো, তারপরে যখনই 10-12 ক্লাস আমাদের হবে তাহলে আমরা একটু স্পিডে ক্লাস করব। আর যে মানে
বন্ধুরা আমার সব জিনিসটা জানেন, তাহলে ওই ভিডিওটাকে 2x করে দেখে নেবেন, ঠিক আছে? ওনার সময়টা একটু বেঁচে যাবে, ঠিক আছে? তাহলে আলাউদ্দিন খিলজি কেন এই গড়টা লাগাচ্ছে? ঠিক, আলাউদ্দিন খিলজি, এনাকে দ্বিতীয় সিকন্দর বলা হয়। দ্বিতীয় সিকন্দর মানে সেকেন্ড সিকন্দর। কেন সেকেন্ড সিকন্দর বলা হচ্ছে? এনার মানে চিন্তা ভাবনা ছিল কি আমি গোটা বিশ্ব রাজ করব আর একটা ধর্ম চালাবো, দুটা জিনিস, গোটা বিশ্বে রাজ করব আর একটা নতুন ধর্ম চালাবো, ঠিক আছে? তারপরে এনার একটা বন্ধু ছিলেন দিল্লিতে, আতাউল মুল্ক। ইনি এনার আলাউদ্দিন খিলজিকে বুঝিয়েছিলেন কি এইসব করিস না ভাই, তাহলে আলাউদ্দিন খিলজি এই জিনিসটাকে ছেড়ে দিন। কিন্তু আলাউদ্দিন খিলজির যা কয়েনগুলো আছে ওর মধ্যে এনার একটা উপাধি টাইটেল দেওয়া আছে, ওনার নাম কি হলো? সিকান্দারে সানি। সিকান্দারে সানি কাকে টাইটেল দেওয়া হচ্ছে? আলাউদ্দিন খিলজিকে। ওনার কয়েনে এটা লেখা আছে, ঠিক? প্রথম জিনিস, যখনই আপনি বলছেন কি আমি বিশ্বকে বিজয় করব, তাহলে বিশ্বকে বিজয় করার একটা খুবই বড় প্রয়োজন। সেই প্রয়োজনটাকে ফুলফিল করার জন্য আপনাকে সোলজার চাই, সৈনিক চাই, ঠিক আছে? তবে তো প্রথমে কি ছিল কি যে রাজা অ্যাটাক করলো, যদি জয় হলেই ওর ক্ষেত্রটা মানে ওর টেরিটরিটা নিয়ে নিব। তো আলাউদ্দিন খিলজিকে একটা বিশাল সেনা চাই। একটা কাজ, একটা রিজন ছিল কি ও গোটা বিশ্বে রাজ করতে চাইছে। দ্বিতীয়টা হচ্ছে কি মঙ্গল অ্যাটাক। আলাউদ্দিন খিলজির সময় 6 বার মঙ্গল অ্যাটাক হচ্ছে, 6 বার। যদি জিজ্ঞেস করে আপনাকে কি আলাউদ্দিন খিলজির সময় কটা মঙ্গল অ্যাটাক হয়েছে, তাহলে 6টা মঙ্গল অ্যাটাক হয়েছে, ঠিক আছে? সব থেকে ভীষণ মানে সব থেকে ডেঞ্জারাস, সব থেকে মানে রুড যদি মঙ্গল অ্যাটাক হয়েছে তাহলে আলাউদ্দিন খিলজির সময়ই হয়েছে। তো প্রথম প্রশ্নটি আসবে কি মঙ্গল অ্যাটাক সব থেকে বারবার, সব থেকে ডেঞ্জারাস যদি বারবার মঙ্গল অ্যাটাক আছে, মঙ্গল অ্যাটাক কোন শাসকের শাসনকালে হয়েছিল, তাহলে আপনি বলবেন আলাউদ্দিন খিলজি। আচ্ছা, কবার হয়েছে? তাহলে 6 বার এনার সময় মঙ্গল অ্যাটাক হয়েছে। সেই জন্য একটা একটা রিজন আছে কি মঙ্গল অ্যাটাক হচ্ছে, তো মঙ্গল অ্যাটাককে আটকানোর জন্য আপনাকে একটা সৈনিক লাগবে, খুব বড় সৈনিক লাগবে, খুবই স্ট্রেংথ সৈনিক লাগবে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইনি ভাবছেন কি আমি বিশ্ব বিজেতা হব, তাহলে বিশ্ব বিজেতা হওয়ার সময় জন্য আপনাকে একটা খুবই খুব লার্জ স্কেলে আর্মি দরকার। সেই জন্য ইনি একটা ইনি আর্মিতে রিফর্ম করবেন। আর্মিতে রিফর্ম করার সময় তিনি দেখছেন কি সেই জন্য আলাউদ্দিন খিলজি কিছু জিনিস ইমপ্লিমেন্ট করবেন, যেরকম বাজার নিয়ন্ত্রণ। বাজার নিয়ন্ত্রণ, ঠিক আছে? লিখে নেবেন আপনি, বাজার নিয়ন্ত্রণ। দ্বিতীয় হলো সৈনিকগুলোকে আইডেন্টিফাই মার্ক করা। কেন কি আমি বুঝিয়ে দিচ্ছি কেন। তো আলাউদ্দিন খিলজি আইডেন্টিফিকেশন মানে ওনার মানে কি রকম ওর আকার, কি রকম দেখতে, সেই জন্য আইডেন্টিফিকেশন মার্ক। যখন আপনি রেলের চাকরির জন্য ফর্ম ভরবেন তাহলে ওটা আইডেন্টিফিকেশন মার্ক চাইবে কি একটা দুটা আইডেন্টিফিকেশন মার্ক দাও, তো আপনি লিখেন কাট মোল ইন রাইট সাইড, লেফট হেড, ঠিক আছে? যা কিছু হোক, তো সেই ওকে বলা হয় হুলিয়া। হুলিয়া মানে দেখে ওকে হুলিয়া লিখা, মানে ওর আইডেন্টিফিকেশন গোটা বডির একটা মানে হুলিয়া লিখবে কি এরকম অত কদ আছে, এত হাইট, এত ওয়েট, এত, ঠিক আছে? সব জিনিস ওর লেখা হবে। কেন এই জিনিসটা আলাউদ্দিন খিলজি করছেন? প্রথমে দিল্লি সালতানাতের আগে আলাউদ্দিন খিলজি আবার মানে আসার আগে কি হচ্ছিল কি গোটা বেশিরভাগ সেনাতে কে যাচ্ছে? কৃষক ভাইরা। আমাদের কৃষক ভাইরাই তো আর্মিতে যাচ্ছে। আজ ওয়েস্ট বেঙ্গলে যতগুলো মানে ছেলে আছে যা আর্মিতে সার্ভ করছে, বেশিরভাগ দেখবেন আপনি ওই কৃষক ব্যাকগ্রাউন্ডই আছে ওর। আর ইন্ডিয়ান আর্মিতে ওয়েস্ট বেঙ্গল কেন, আপনি ইউপি চলে যান, বিহার চলে যান, সব জায়গাতে আপনি পাবেন কি যতগুলো কৃষক ব্যাকগ্রাউন্ডে মানে আমাদের চাষি ভাইরা সেই আর্মিতে আছে, ঠিক আছে? বিএসএফ এর মাঠে ছুটছে, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো বেশি করে চাষি ভাইরাই, গ্রামের ছেলে
গ্রামের ছেলেও করছে, মানে টাউনের ছেলেও করছে, কিন্তু গ্রামের ছেলেটা খুব বেশি, একটু বেশি এইদিকে যায়। ঠিক আছে, তাহলে ওই সময় কি ছিল কি কৃষক ভাইরাই আর্মিতে সার্ভ করছে। আর কৃষক ভাইরা যদি আর্মিতে সার্ভ করছে, তাহলে কৃষককে তো মোটামুটি 3 মাস 4 মাস 2-3 মাস আপনাকে ছুটি দিতেই হবে। কেন কি ওর চাষও আছে, চাষ চাষ না করলেই খাবে কি ও? তো যদি 4টা ভাই আছে, ঠিক, 4টাই ভাই আর্মিতে আছে, মানে সল্তনত কালের সময় বলছি আমি, 4টা ভাই আর্মিতে আছে, তাহলে এগ্রিকালচারটা কে করবে, চাষটা কে করবে? আর যদি 3 ভাই ওইখানে চলে আসছে, যে মানে আর্মিতে আছে, আর এক ভাই চাষ করছে, তা প্রথমে হচ্ছিল কি কি যে ভাইটা 4 ভাই ছিল, 4 ভাই আছে, যদি আমি যদি ইমাজিন করি 4 ভাই আছে, 2 ভাই আর্মিতে আছে, 2 ভাই চাষ করছে, তাহলে হচ্ছে কি এই ভাইটা চলে যাচ্ছে ওইখানে, আর ওই 2টা ভাই যা আর্মিতে আছে চলে আসছে এইখানে। তো আলাউদ্দিন খিলজি দেখছেন কি এই টাকা নিচ্ছে মানে সলতানত কাছে, ভালো খাবার দাবার খাচ্ছে, ভালো ফ্যাসিলিটেট করা হচ্ছে, কিন্তু যখন যুদ্ধ যখন মানে সুলতানকে মানে নিড আছে যুদ্ধ করার সময়, তখন দেখছেন কি এই মানে পাতলা দুবলা, মানে পাতলা করে যা কৃষক মানে যা খেতি করছে, মানে ওর তো মানে মতলব মানে খুবই ভালো, মানে স্ট্রেংথ নেই, যা আর্মির যা মানে ফ্যাসিলিটেট করা আছে, মানে ওর খাবার দাবার আছে, তো ওর তো বেচারা মানে ও করতে পারবে না। তো ওই চলে যাচ্ছে ওইখানে, আর ও মানে যা আপনার আর্মির আছে ওই এখানে চলে আসছে। তো সেই আলাউদ্দিন খিলজি বললো কি না, তোমার আমি হুলিয়াটা লিখে নিব, তোমার ওয়েট কত, তোমার এই সব জিনিস লিখে বললো কি এইবার এই এরকম ঘালবেন চলবে না, ঠিক। সেই জন্য হুলিয়া লেখার ব্যবস্থা করলেন। তার সাথে সাথে উনি ঘোড়া, মানে যা ঘোড়া ছিল, প্রথমে ঘোড়াকে ডাক মার্ক করতো। আচ্ছা, আপনি সাপোজ করেন কি 5টা ঘোড়া আছে, ঠিক আছে, পাতলা দুবলা ঘোড়া আছে, ঠিক, ওকে কি করলেন আপনি সলতনত কাছে নিয়ে এসে, রাজার কাছে আপনি মার্ক করে নিয়ে রাজা দেখে নিলেন কি হ্যাঁ এর কাছে 5টা ঘোড়া। এক মিনিট বন্ধুরা, এর তো মোটামুটি 5টা 6টা হর্স আছে, ঘোড়া আছে, তাহলে একে সেনাতে আমি নিয়ে নিচ্ছি। কিন্তু সেনাতে নেওয়ার পর দেখছেন কি ওই 5টা মানে খুবই হষ্টপুষ্ট যা ঘোড়া গুলো ছিল ওকে আনছেন না, পাতলা দুবলা ঘোড়াকে এনে দিচ্ছেন, তাহলে যুদ্ধটা হেরে যাবো। সেই যুদ্ধটাকে জয় করার জন্য এই সব প্ল্যানিং হচ্ছে। কেন কি ওইখানে একটা বিশ্ব বিজয় করতে হবে করার জন্য, আর দ্বিতীয় হলো মঙ্গল অ্যাটাককে আটকানোর জন্য। ঠিক আছে, সেই জন্য রিফর্ম হচ্ছে, আর সেই জন্য একটা ট্যাক্সও লাগিয়েছেন, এই জবত কর। ঠিক আছে, কেন কি টাকা চাই, যদি আপনি আর্মি রাখবেন তাহলে আর্মিকে তো আপনাকে বেতন দিতে হবে না, যদি বেতন না দেয় তাহলে তো আর্মি সব পালিয়ে যাবে, বলবে আমি কেন ভাই আপনাকে সার্ভ করবো। তো সেই জন্য টাকা কি রকম আসবে, টাকা অনেক অনেক রকমের ট্যাক্স লাগানো হচ্ছে। আলাউদ্দিন খিলজি দেখবেন অনেক অনেক রকমের ট্যাক্স লাগানো, যেমন চড়াই কর, গাড়ি কর ট্যাক্স, গাড়ি ট্যাক্স, চড়াই ট্যাক্স। তারপরে আপনি দেখবেন কি যতগুলো আপনার ইমান ইনাম দিকে, মানে যাকে উলেমাদেরকে অনেক জমি দিয়ে দিয়েছিলেন অন্য রাজারা, সব জমিটাকে কেড়ে নিয়ে ইনি ওকে খালিফা খালসা খালসা ল্যান্ড মানে ডিক্লেয়ার করে দিলেন। ঠিক আছে, তো আলাউদ্দিন খিলজি মানে এই পার্সপেক্টিভে এই কাজ করছেন। ঠিক আছে, কেন কি এনাকে 2টা জিনিস মাথায় রাখতে হবে, এনাকে বিশ্ববিজেতা হওয়ার একটা মানে মাথাতে একটা মানে এই আছে কি আমি বিশ্ববিজেতা হব, আর দ্বিতীয় হলো কি মঙ্গল আক্রমণকে আমি আটকানো হবো, সেই আটকানো আছে, আটকানো চাই। ঠিক আছে, সেই জন্য আপনাকে লার্জ আর্মি করতে হবে, আর আর্মি লার্জ করার জন্য আপনাকে টাকা চাই। তো টাকা অন্য অন্য ভাবে মানে কি মানে রিসোর্স অন্য অন্য জায়গাতে টাকা চাই, সেই জন্য উনি জবত কর লাগাচ্ছেন। ঠিক আছে, জবত কর সাথে সাথে আপনি দেখবেন মুস্তেখরাজ, দিওয়ানি মুস্তেখরাজ একটা মানে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টও তৈরি করে আলাউদ্দিন খিলজি। ঠিক আছে, তাহলে কোশ্চেনটার ব্যাকগ্রাউন্ড এই হলো। ঠিক, বলবান হবে না, ইলতুৎমিশ হবে না, বাবর হবে না। আচ্ছা, বাবর মুঘল বংশের এই 3টাই শাসক যা আছেন, এই 3জন এইটা আছেন দিল্লি সালতানাতের শাসক। ঠিক, আচ্ছা, বলবানের ছোটবেলার নাম ছিল বাহাউদ্দিন, এনার সময়ও মঙ্গল অ্যাটাক হয়েছে। ঠিক আছে, তারপরে আর বলবন একটা পলিসি অ্যাডপ্ট করেন, আয়রন ব্লাড পলিসি, লো রক্ত নীতি। ঠিক আছে, আয়রন ব্লাড পলিসি,
তারপরে ইনি ইরানি সিস্টেমে ইনি ইরানি সিস্টেম ইজাদ করলেন। ইরানি সিস্টেম কি আছে? সিজদা আর পাবস। আগে কোশ্চেন আছে আমাদের সিজদা আর পাবস, ঠিক আছে? আপনি লিখে নেবেন। বলবনের ছোটবেলার নাম আছে বহাউদ্দিন। ইনি একটা পলিসি ইজাদ করেন। পলিসির নাম আছে লৌহ রক্ত নীতি, লৌহ আয়রন ব্লাড ব্লাড পলিসি, ঠিক আছে? ইনি ইরানি প্যাটার্নে মানে রাজ ব্যবস্থাকে ইরানি প্যাটার্নে চলাবার চেষ্টা করছেন। এটা এনার দুটা আরো পলিসি আছে সিজদা আর পাবস, ঠিক আছে? ইনি নবরোজ উৎসব মানে একটা নবরোজ মানে পার্সিদের একটা নতুন যেরকম আপনাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে পয়লা বৈশাখ, সেই জন্য পার্সিদের পয়লা বৈশাখ ওইটা নবরোজ, ঠিক? তারপরে ইলতুৎমিশ হলেন দিল্লি সালতানাতের প্রথম না রিয়েল শাসক, রিয়েল শাসক, ঠিক আছে? তারপরে বাবর আছে মুঘল বংশের সংস্থাপক বাবর, ঠিক? তাহলে আনসারটা হবে আলাউদ্দিন খিলজি। কেন লাগাচ্ছেন? আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ক্লিয়ার করে দিয়েছি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন কে? সেই কোশ্চেনটা বাজার নীতি নিয়ম, ঠিক আছে? বাজার নিয়ন্ত্রণ মানে বাজারকে নিয়ন্ত্রণ করা আছে। কেন? টাকা চাই। সিম্পল মাথা থাকবে, আলাউদ্দিন কি চাই? টাকা চাই আর সৈনিক চাই। কেন কি সেনা রাখবে, ও স্ট্যান্ডিং আর্মিকে বেতন দিতে হবে, সেই জন্য ওকে টাকা চাই। বাস, বাজার নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন কে? তাহলে আলাউদ্দিন খিলজি। কেন কি? ওকে টাকা চাই, ঠিক? আচ্ছা, সিজদা ও পাবস আমি বলে দিলাম। সিজদা ও পাবস কে করেছেন? বলবেন, ঠিক আছে? সিজদা আর পাবস, সিজদা মানে মানে যেরকম নামাজ মানে আমরা মুসলিম ভাইরা নামাজ পড়ে পা পা ঘুটিয়ে মানে বাদশাকে আপনার এই সুলতানকে আপনাকে সালাম করতে হবে, ঠিক? আর তারপরে পাবস মানে ওর পাকে আপনাকে মানে চুন খেতে হবে, পাকে মানে আপনি সুলতানকে দেখতেও পাবেন না, মানে এরকম ভয় আতঙ্কিত করেছিল বলবন, ঠিক? আচ্ছা, তারপরে ইলতুৎমিশ তো বললামই আমি, আলাউদ্দিন খিলজি তো বলে দিয়েছি। আচ্ছা, রাজিয়া সম্বন্ধে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে কি দিল্লি সালতানাতের প্রথম মহিলা শাসক আর অন্তিম মহিলা শাসক, শেষ মহিলা, প্রথম মহিলা শাসক আর শেষ মহিলা শাসক রাজিয়া সুলতান। আচ্ছা, রাজিয়া সুলতানকে হত্যা করা হয়েছে 1240 সালে বহরাম শাহ সময়। কোথায় হয়েছে? ক্যাথল, ঠিক আছে? ক্যাথল, ঠিক? চলো আমি নেক্সট কোশ্চেন আমরা চলি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরণ করেন কে? আচ্ছা, আপনি বলবেন কি রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরণ করেন কে? ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমরা রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরণ করেন কে? তো এই স্টেটমেন্টটা আপনি বুঝবেন কি, ঠিক আছে? এই স্টেটমেন্টটা আপনি অন্য বই থেকে দেখে নেবেন, ঠিক আছে? এটা অন্য বই থেকে পাওয়া যাবে, সব বই থেকে, ইতিহাসের সব বই থেকে মোটামুটি এই স্টেটমেন্টটা পাওয়া যাবে। কিন্তু আমার কোশ্চেনটা আছে কি এই স্টেটমেন্টটা আপনি কি করে প্রুভ করবেন কি এটা মানে রাইট আছে? কোন জায়গাতে লেখা আছে এই জিনিসটা, মানে এর হিস্টোরিক্যাল এভিডেন্সটা কি? মনে রাখবেন বন্ধুরা কি মানে বেশিরভাগ আপনি দেখবেন কি হিস্টোরিক্যাল এভিডেন্স আর অভিলেখ ইনস্ক্রিপশন গুলো খুব মানে এক্সামে জিজ্ঞেস করা যায়। তো এই জিনিসটা যেখানে লেখা আছে রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদ স্থানান্তরিত করেন কে, তো মানে আমাকে মনে রাখতে হবে এই জিনিসটা ইবনে বতুতা। ইবনে বতুতা রেহলা বুক আছে, ঠিক আছে? এইটা বুক, এইটা রাইটার, ঠিক? রাইটার কি আছে? ইবনে বতুতা। আর আপনার বুক কি আছে? রেহলা। আচ্ছা, ইবনে বতুতা যে আছেন ইনি মরক্কো থেকে ভারত এসেছেন। মরক্কো কোন দেশে? আচ্ছা,
আফ্রিকা কন্টিনেন্ট আছে, আফ্রিকা কন্টিনেন্টের মধ্যে একটা মরক্কো দেশ আছে, ঠিক আছে, যেরকম ভারত একটা দেশ, আর ভারত ভারত কোন মহাদেশ কন্টিনেন্টে পড়ে, এশিয়াতে, সেই রকম আফ্রিকা একটা কন্টিনেন্ট আছে, ওর মধ্যে একটা কান্ট্রি আছে আপনার মরক্কো। মরক্কো থেকে এই এসছিল ইবনে বতুতা। কোন মানে কার সময় দিল্লিতে এসছে? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক এনাকে কাজী নিযুক্ত করেন। কাজী মানে মানে যেরকম কোর্টের জজগুলো, ঠিক আছে, কাজী মানে জজ, মানে কাজী মানেই হলো কি উনি মানে দু পক্ষকে মানে সামলার জন্য কাজী। কাজী মানে ন্যায়াধীশ। ন্যায়াধীশ মানে হলো কি আপনার কোর্টে যেরকম হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, ওই কোর্টের মধ্যে এই বসতেন। তাহলে 1242 সালে, আচ্ছা 1242 সালে এনাকে চাইনা ভেজা হয়েছে, চাইনা। আচ্ছা 1242 সালে এনাকে চাইনা পাঠানো হয়েছে। চাইনাতে অ্যাম্বাসেডর বলে। প্রথমে আমি আবার রিপিট করে দিচ্ছি, ইবনে বতুতা একটা রাইটার আছে, এই জিনিসটা ইবনে বতুতা রাইটার আছেন, রেহেলা একটা বুক আছে, সেই বুকের মধ্যে এইটা মানে এই এই বুকের মধ্যে এটা লেখা আছে, ঠিক আছে। তারপরে ইবনে বতুতা কোন সময় কার সময় দিল্লি এসেছেন? তাহলে মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। এই ইবনে বতুতা কে 1242 সালে মানে 1242 সালে এনাকে চাইনা পাঠানো হচ্ছে। কেন কি মঙ্গল থেকে একটু মানে মানে আর মানে মিট করার সময় কি মঙ্গল ভারতে আক্রমণ করে না। আর সেই দেখবেন মঙ্গলের সম্বন্ধে আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, আপনি লিখে নিন। প্রথম মঙ্গল, এই জিনিসটা আপনি বুঝলেন। ইবনে বতুতা রাইটার আছে, রেহলা আপনার বুক আছে। ইবনে বতুতা এসে দিল্লি সালতানাতে মোহাম্মদ বিন তুগলকের সময়, ঠিক আছে। আর ইবনে বতুতাকে পাঠানো হয়েছে চাইনাতে অ্যাম্বাসেডর হিসাবে। কার অ্যাম্বাসেডর হিসাবে? মোহাম্মদ বিন তুগলক পাঠিয়েছে চাইনা নিজের অ্যাম্বাসেডর হিসাবে মঙ্গল দিকে বার্তালাপ করে, মানে ডিসকাস করার জন্য কি ওনারা মঙ্গল ভারতে অ্যাটাক করো না ভাই, তোমরা ভারতে অ্যাটাক করো না, সেই জন্য, ঠিক। কোথায় পাঠিয়ে হয়েছে? চায়না পাঠিয়েছে, ঠিক। আচ্ছা মঙ্গলের সম্বন্ধে আমরা কিছু মঙ্গল রিলেটেড কিছু ফ্যাক্টস গুলো আমরা জেনে নিই। প্রথম যা মঙ্গলের সংস্থাপক আছে মানে এস্টাবলিশ ফাউন্ড করে, ওকে চেঙ্গিজ খান বলা হয়, চেঙ্গিজ খান, ঠিক। আচ্ছা চেঙ্গিজ খান ছোটবেলার নাম ছিল তেমুজিন, আপনি লিখে নেবেন। মঙ্গল শাসক ফাউন্ডার কি আছে? চেঙ্গিজ খান। ছোটবেলার নাম কি? তেমুজিন, ঠিক। আচ্ছা দিল্লি সালতানাতের প্রথম শাসক যে যার সময় মঙ্গলরা এসছে দিল্লিতে, অ্যাটাক করেনি, এসছে। আমি একে ভালো করে একবার এখানে লিখে দিচ্ছি, ঠিক, তাহলে মনে থাকবে। এই জিনিসটাকে আপনারা বলছি তো এই ফ্লো চার্টের মাধ্যমে আপনি লিখবেন, তাহলে মনে থাকবে জিনিসটা। আচ্ছা আচ্ছা ফার্স্ট মঙ্গল, আমি মঙ্গলের সম্বন্ধে আমি কিছু জিনিসটা ফ্যাক্ট লিখে দিচ্ছি। আচ্ছা ফার্স্ট মঙ্গল, এক নম্বর ফার্স্ট মঙ্গল এসছে ইন্ডিয়াতে, এসছে, অ্যাটাক করেনি, এসছে। কখন এসছে? 1221 সালে। আচ্ছা সেই সময় দিল্লি সালতানাতে কে কিং আছে? ইলতুৎমিশ, ঠিক আছে, ইলতুৎমিশ। আচ্ছা কে এসেছিল? চেঙ্গিজ খান, চেঙ্গিজ খান, আপনি লিখে নেবেন। 1221 সালে ইলতুৎমিশ কিং আছে, কিং। আচ্ছা কোথায় মানে দিল্লি সালতানাতের কিং আছে ইলতুৎমিশ, আর চেঙ্গিজ খান আছে, সি আর কে আছে, চেঙ্গিজ খান লিখে নেবেন। আচ্ছা ওটাটা মানে ওর সম্বন্ধে আমি কিছু অন্য জিনিসটা আপনাকে বলে দিচ্ছি। খোয়ারিজম একটা জায়গা আছে ইরানের মধ্যে, খোয়ারিজম একটা জায়গা, যেরকম ভারত পশ্চিমবঙ্গে আসানসোল বা দুর্গাপুর, বার্নপুর বা মালদা, এইটা একটা জায়গা আছে। সেই সেই মানে ঠিক এইভাবে আপনার ইরানে একটা জায়গা আছে খোয়ারিজম। খোয়ারিজমের একটা শাহ কিং বলেছিল, ঠিক আছে, শাহ কিং নামে একটা কিং ছিল, শাহ কিং। ওনার একটা ছেলে জালালউদ্দিন মঙ্গবর্ণী, ওই জালালউদ্দিন মঙ্গবর্ণীকেই চেঙ্গিজ খান ওখান থেকে পালিয়ে দিয়েছিল, মানে ওর পিছনে পিছনে ওর উপরে অ্যাটাক করার জন্য ওর পিছনে পিছনে লেগেছিল। সেই সময় ও ইলতুৎমিশ দিল্লি সালতানাতে এসছে, ইলতুৎমিশের সময়, ওই সময় দিল্লি সুলতান ইলতুৎমিশকে বলছে কি ভাই আমাকে বাঁচাও।
ইলতুৎমিশ বললো কি না ভাই আমি কিছু করতে পারবো না, কেন যদি আমি তোমার হেল্প করি তাহলে আর চঙ্গেজ খান আমাকেই অ্যাটাক করবে, আর আমার দিল্লি সালতানাত, এখন দিল্লি সালতানাত এখন নতুন নতুন হয়েছে, তাহলে ও আর ইলতুৎমিশ খুবই মানে মানে খুবই বুদ্ধি বুদ্ধিমানের কাজ করেছেন কি উনি হেল্প করেননি। ঠিক সেই সময় কি হলো কি চঙ্গেজ খান রিটার্ন চলে গেছে। ঠিক। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, 1 মিনিট আমি একটু দেখে নিচ্ছি।